দরজার কলিং বেলটা বাজতে আমি খুলে দেখি নীলকমল বাবু একটা দন্তবিকশিত হাসি হেসে দাঁড়িয়ে আছেন। আমি কিছু বলতে যাব তার আগেই ভদ্রলোক আমাকে ডান পাশে সরিয়ে সিধে এগিয়ে গেলেন বেনুদাকে লক্ষ্য করে। আমি দরজা বন্ধ করে ড্রয়িং রুমে এসে দেখি নীলকমলবাবু টেবিলের ওপর একটা ঠোঙায় মোড়া কিছু জিনিস রেখে সোফায় পা দোলাতে দোলাতে আমার দিকে একটা প্রশ্নবোধক মুখ করে বসে আছেন। ভদ্রলোক যে আবারও কিছু একটা নতুন জিনিস এনেছেন এবং সেটা বেনুদাকে দেখিয়ে বাহবাও পেতে চাইছেন, সেটা ওনার মুখ দেখেই বোঝা যায়। অগত্যা আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার নীলকমলবাবু, ওতে কি আছে? বেনুদা আমার কথা শুনে সংবাদপত্রটা মুখের সামনে থেকে কিঞ্চিত সরিয়ে একবার আমার দিকে আর একবার নীলকমলবাবুর হাসি হাসি মুখটার দিকে তাকিয়ে আবারও কাগজে পড়তে লাগল। বেনুদার কোনো সদুত্তর না পেয়ে এক প্রকার হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ। আরে ভাইয়া, আগে ওটা খুলে দেখো, তবেই তো মজা পাবে। আমি ঠোঙাটা নিয়ে নীলকমলবাবুর পাশে বসে সেটা খুলে দেখি সেটায় নারকেল কুল ভর্তি। আমি বললাম, আরে পাস, কি করেছেন নীলকমলবাবু? কিন্তু এটা আমার আর বিশেষ করে বেনুদার যে খুব প্রিয় খাবার, এটা আপনি জানলেন কি করে? বেনুদা এবার কাগজ ভাঁজ করে টেবিলের ওপর রেখে আমার হাত থেকে ঠোঙাটা নিয়ে বলে, এটা এখন কি করে পেলে নীলকমলবাবু? বেনুদার প্রশ্নে হারিয়ে যাওয়া উচ্ছ্বাস ফিরে পেয়ে নীলকমলবাবু বলেন, আরে মশাই, আপনার এখানে আসার জন্য এই বাড়ি থেকে বেরিয়েছি, দেখি এই বাড়ির সামনে একটা বিক্রেতা বিক্রি করছে, আর আমি শুনেছিলাম মশাই আপনারা জিনিসটা খেতে খুব ভালোবাসেন, তাই সঙ্গে করে নিয়ে এলাম আর কি। বাবা, আপনার বুদ্ধিতে দেখছি ভালোই শান পড়েছে। এসবই আপনার ক্রেডিট মশাই। তবে তবে কি নীলকমলবাবু, প্রশ্ন করলাম আমি। ভদ্রলোক সামান্য চিন্তিত নজরে হাত ঘষতে ঘষতে বললেন, তবে ভাইয়া, আমার ইচ্ছা এখন হলেও উপায় নেই। কেন, কিসের সমস্যা? মানে মশাই, এই সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যে নিষেধ, তাই। নিষেধ কেন? বেনুদা একটা কুল বাম হাতে নিয়ে ডান হাতে ঠোঙাটা আমাকে দিয়ে আবারও বলে, আর কে নিষেধ করলো? আরে ওসব জানি না মশাই, বয়স্কদের মুখে শুনেছি সরস্বতী পুজোর আগে কুল খাওয়া চলবে না, আর সেটাই আমি মেনে চলি। বেশ, তাহলে আপনি আমাদের দেখি শান্তি পান, আমরা খেয়ে শান্তি পাই। এই বলে হাসতে হাসতে বেনুদা ঘরের দিকে চলে যায়। এদিকে আমি নীলকমলবাবুকে জড়াজড়ি পর্ব চালিয়ে চললাম। হঠাৎ বেনুদা ঘর থেকে বেরিয়ে এসে বলে, সরি, আপনাদের বলা হয়নি, আজ একজন আসছেন, তবে কেসটা কি সেটা বলতে পারবো না। নীলকমলবাবু এটা শোনার পর সোফা থেকে তড়াক করে উঠে লাফিয়ে বলেন, এই তো মশাই, এবার জমবে মজা। মশাই, গোটা শরীরে যেন ঠান্ডায় একটা মরচে পড়ে গেছিল, মানে আপনার কেশের উষ্ণতায় যদি একটু তরতাজা হতে পারে তাহলে ক্ষতি কি, কি বলেন মশাই? হ্যাঁ, তা ঠিকই বলেছেন, তবে এটাও দেখা দরকার যে কেসটা আমার নেওয়ার উপযুক্ত কিনা। এরপর নীলকমলবাবু কিছু বলতে যাবেন, হঠাৎ সদর দরজার কলিং বেলটা বেজে উঠল। বেনুদা আমাকে চোখের ইশারায় দরজা খুলতে বলল। আমি বাধ্য শিশুর মতন এগিয়ে চলি দরজা খুলতে। দরজা খুলতে যাকে দেখি তার বয়স আন্দাজ 40-এর ঘরে, পরনে সাফারি স্যুট, মাথার চুল ব্যাকব্রাশ, চোখে কালো পেনের চশমা। ভদ্রলোক আমাকে দেখে দুহাত জড়ো করে নমস্কার বললেন, তারপর বললেন, আচ্ছা ডিটেকটিভ,
প্রভাত মুখার্জি আছেন? আমি বলি, হ্যাঁ আছেন তো, আপনি ভেতরে আসুন। ভদ্রলোক ভেতরে আসতে আসতে বেনুদা নমস্কার জানিয়ে তার উল্টো দিকের সোফায় তাকে বসতে বলে। তিনি নির্দিষ্ট জায়গায় বসতে বলেন, নমস্কার মিস্টার মুখার্জি, আমার নাম আপনাকে ফোনে বলা হয়নি। আমি হলাম ইন্দ্রনাথ লাহিড়ী। আমাদের একটা বনিদি ব্যবসা আছে, আশা করি লাহিড়ী এন্টারপ্রাইজের নাম আপনি শুনে থাকবেন। বেনুদা একটু ভেবে বলে, লাহিড়ী এন্টারপ্রাইজ? হ্যাঁ, সে তো শুনেছি, কিন্তু আপনি... হ্যাঁ বলছি মিস্টার মুখার্জি, কিন্তু... এই বলে ভদ্রলোক আমার দিকে ফিরে তাকালেন। বেনুদা ব্যাপারটা বুঝতে পেরে বলেন, ওদের সামনেই আপনি সব কিছু বলতে পারেন মিস্টার লাহিড়ী। এরপর আমাদের দিকে আঙুল দেখিয়ে বলে, উনি হলেন বিশিষ্ট লেখক কাম আমার বন্ধু নীলকমল বন্দ্যোপাধ্যায়, আর উনি হলেন আমার ভাই পরেশনাথ মুখার্জি ওরফে পার্শে। আসলেই ও আমার সহকারীও বটে, তাই আপনি নির্দ্বিধায় বলতে পারেন মিস্টার লাহিড়ী। বেশ মিস্টার মুখার্জি, আসলে একটা বিপদে পড়ে... এই বলে নিজের ভাবনাগুলোকে মাথায় সাজিয়ে বলতে শুরু করলেন। অহিতোষ লাহিড়ী মানে আমার পিতৃদেব দেহ রেখেছেন মাস 6 হলো। তিনি যেমন একজন পাকা ব্যবসায়ী, তেমনই একজন বিচক্ষণ মানুষও বটে। আমার প্রপিতামহের মৃত্যুর পরে লাহিড়ী এন্টারপ্রাইজের সমস্ত ভার গ্রহণ করেন আমার পিতা, এবং বলতে পারেন আজ আমাদের এত প্রতিপত্তি সবই ওনার মেহনতে। তাই ওনার চলে যাওয়ার পর থেকেই বুঝতেই পারছেন আমি একটু হিমশিম খেয়ে যাচ্ছি। আর সত্যি বলতে কি, ব্যবসায় কিছু লোকসানও ইতিমধ্যে হয়ে গেছে। তা আমার এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ব্যবসাটাকে আরও জমিয়ে বড় করে তোলা, আর তার জন্য কিছু অর্থ মানে কাঁচা অর্থর খুব প্রয়োজন মিস্টার মুখার্জি। বুঝতেই পারছেন এই দোকান ঘিরে কত মানুষের পেট চলছে, তাই... এই বলে চুপ করে যান ভদ্রলোক। নীলকমলবাবু নিজের কৌতূহল চাপতে না পেরে বলেন, তাই কি মশাই? নীলকমলবাবুর কথায় নিজের হুঁশ ফিরে পেয়ে মিস্টার লাহিড়ী বলেন, আসলে আমার বাবা মশাই একবার বিদেশে ঘুরতে যান, আর সেখানে একটি অকশন হাউস থেকে একটা ছবি খুব চড়া দামে কিনে নিয়ে আসেন নিজের বাড়িতে। বাবার এমনিতে তেমন কোনো শখ ছিল না প্রভাতবাবু, তবে পুরানো জিনিস কেনার প্রতি একটা টান চিরকালই কাজ করত। ছবিটা ছিল যেমন দামি তেমন সুন্দর, এবং একটা ঐতিহাসিক মূল্যও আছে বটে। বর্তমান সময়ে যার মূল্য নেহাত খুব একটা কম নয় মিস্টার মুখার্জি। সর্বসাকুল্যে ধরে নিন না, ওই কোটির ওপর তো হবেই। এটা শোনার পরেই নীলকমলবাবু বলে ওঠেন, আরে বাস, এ তো গোল্ডেন হিস্টোরিক্যাল ব্যাপার মশাই। হ্যাঁ, তা তো বটেই। এবার মিস্টার লাহিড়ীর দিকে ফিরে বেনুদা বলে, কিন্তু এখন প্রশ্ন হলো আমি কি করতে পারি আপনার জন্য? লাহিড়ী বাবু নিজের হাত জড়ো করে বলেন, আপনি করতে পারেন মিস্টার মুখার্জি, আমি ছবিটা বিক্রি করতে চাই। কি বলছেন আপনি মিস্টার লাহিড়ী? এত দুষ্প্রাপ্য একটা ছবিকে আপনি বেচে দেবেন? কোনো উপায় নেই প্রভাতবাবু, একান্ত নিরুপায় হই। এরপর একটু থেমে বলেন, আসলে আমি একজন ক্রেতা পাই, তিনি থাকেন বেনারসে, নাম প্যারেলাল সিং। কলকাতায় তিনি যখন আসেন তখন ওটা কিনতে চান, কিন্তু তখন আমার অবস্থা এতটাও খারাপ হয়ে পড়েনি মিস্টার মুখার্জি যে বাবার পুরানো থেকে যাওয়া স্মৃতিটুকু বেচে দিতে হয়। কিন্তু এমন অবস্থায় পরিপ্রেক্ষিতে আমি চাই আপনি প্যারেলাল বাবুর সাথে যোগাযোগ করে ছবিটা... মিস্টার লাহিড়ীর কথা শেষ করতে না দিয়ে বেনুদা বলে, দেখুন মিস্টার লাহিড়ী,
আমি এ ধরনের কেস নিই না, তাই কিছু যদি মনে না করেন। আপনি দয়া করে না বলবেন না মিস্টার মুখার্জি। আসলে বুঝতেই পারছেন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। আমি ব্যবসা ছেড়ে এই মুহূর্তে বেনারসে গিয়ে তার সঙ্গে যোগাযোগ রক্ষা করা একেবারেই সম্ভব নয়। তাই আপনি যদি দয়া করে... আরে ও মশাই, রাজি হয়ে যান না। আর আমাদের তো মশাই বহুকাল বেনারসে যাওয়াও হয়নি। তো চলুন না, বেরিয়ে পড়া যাক। আপনার কাজও হবে আর আমাদের ঘোরাটাও হবে। কি বলো ভায়া পাশে? আমার দিকে ফিরে বললেন নীলকমলবাবু। বেশ, নীলকমল বাবু যখন বলছেন আর আপনার যখন আমার ওপর এতই বিশ্বাস, তখন আর না করা গেল না মিস্টার লাহিড়ী। এরপর চেয়ারে একটু চোখে পড়ে বলে, আমি যাব মিস্টার লাহিড়ী, আর আমার সঙ্গে যাবেন নীলকমল বাবু এবং আমার ভাই পার্শ্বে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না বেনুবাবু। আর হ্যাঁ, একবার হ্যাঁ যখন বলে দিয়েছেন, তখন আপনাদের যাওয়া থাকা সমস্ত কিছু খরচার দায়িত্ব আমার। এরপর নিজের সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে আজ আমি আসছি মিস্টার মুখার্জি, সব ব্যবস্থা করতে হবে তো। এক মিনিট মিস্টার লাহিড়ী, বেনারসে যাওয়ার আগে আপনাদের ছবিটা একবার দেখে যাওয়াটা দরকার ছিল। তাই যদি আপনি... বেশ, তো কাল রবিবার আপনারা আসুন না কাল আমার বাড়িতে। ছবিও দেখবেন আর মধ্যাহ্ন ভোজনটা নয় আমার বাড়িতেই সারবেন। আমি একা মানুষ, আপনারা এলে আমার ভালোই লাগবে। ভদ্রলোক চলে যাবার পর নীলকমলবাবু বেনুদাকে জিজ্ঞাসা করে, তাহলে কি বুঝছেন মশাই? বেনুদা জানলার সামনে দাঁড়িয়ে সিগারেটের একবার টান দিয়ে বলে, এখন কিছু বলা সম্ভব নয় নীলকমল বাবু। এখন শুধু প্রয়োজন ধৈর্য, আর শুধুই ধৈর্য। এবার নীলকমলবাবুর দিকে তাকিয়ে বলে, তবে বেনু মুখার্জি যখন এই কেসটায় জড়িয়ে পড়েছে, তখন রোমাঞ্চটা কিন্তু বাধা। বেনুদার মুখের মুচকি হাসি বুঝিয়ে দিচ্ছে রোমাঞ্চ এখন অনেক বাকি। হ্যালো, প্রভাত মুখার্জি স্পিকিং। সে কি? তাই? ঠিক আছে, আমরা দ্রুত আসছি। টেলিফোনটা নামিয়ে রেখে বেনুদা আমাকে বলে, তৈরি হয়নি পার্শ্বে সরস্বতীর ছবি মিসিং। আমি অবাক হয়ে প্রশ্ন করি, ছবি মিসিং মানে? অত কিছু জানি না, ফোনে অত কিছু কথা বলেননি মিস্টার লাহিড়ী। তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নে। এই বলে নিজের ঘরে ঢোকার আগে বেনুদা আমার দিকে ফিরে বলে, নীলকমল বাবুকে তাড়াতাড়ি আসতে বলে দে, ইটস আর্জেন্ট। আমি নীলকমলবাবুকে ফোন করে সব বলতে উনি 16 মিনিটের মধ্যেই গাড়ি নিয়ে চলে আসেন। আর যখন সেই গাড়ি, আর এখন আমরা সেই গাড়ি করেই চলেছি লাহিড়ী বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে নীলকমলবাবু একবার বেনুদাকে প্রশ্ন করে, আচ্ছা মশাই, এই ব্যাপারটা কি বলুন তো? মানে আজ তো ওনাদের বাড়ি আমাদের যাওয়ার কথাই ছিল, আর তারই মধ্যে এত কিছু। দাঁড়ান, চোরকে জিজ্ঞাসা করে আপনাকে উত্তর দিয়ে দেবো। বেনুদার রসিকতা বুঝতে পেরে চুপ করে যান নীলকমলবাবু। তারপর আমার দিকে ফিরে বলেন, কে ভায়া, এই তুমি কি বুঝছো ভায়া? আমি ওনার কৌতূহল বাড়ানোর জন্য বলি, ওটাই তো জানি না নীলকমলবাবু, তাই অপেক্ষা করুন। লাহিড়ী বাড়িতে যখন আমাদের গাড়ি ঢুকছে, ঠিক তখনই দেখি পুলিশের একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে। বেনুদা সেই দিকে তাকিয়ে বলল, বুঝলি পাশে, ভদ্রলোক পুলিশের সাহায্য নিয়েছেন। এটা খুব বুদ্ধিমানে কাজ করেছেন, বুঝলি? এই কেন মশাই, এই বুদ্ধিমানের কি হল? বেনুদা কিছু বলতে যাবে, তার আগেই মিস্টার লাহিড়ী আমাদের গাড়ি দেখতে পেয়ে কাছে চলে আসেন। তারপর আমাদের বাড়ির ভেতরে নিয়ে যান। বাড়ি দেখেই বোঝা যায় যথেষ্ট অর্থের প্রতিপত্তি আছে ওনাদের। আমাদের একটা বসার ঘরে নিয়ে যেতে আমরা 3 জন একটা সোফা ভাগ করে বসি, আর মিস্টার লাহিড়ী বসেন আমাদের উল্টো দিকের একটি চেয়ারে। বেনুদা বলে, পুলিশে কি বলছে ইন্দ্রনাথবাবু? ইন্দ্রনাথবাবু একটু হতাশ হয়ে বললেন,
ওরা আর কি বলবে বলুন তো, বলে তো গেল তদন্ত করবে। আপনি তো জানেন মিস্টার মুখার্জি, পুলিশের তদন্ত যে কতদিনে শেষ হয় তা একেবারেই বলা কঠিন। তার ওপর আপনি জানেন যে এখন বেশ কিছু অর্থ নির্ভর করছে ওর ওপর তাকিয়ে। দেখুন মিস্টার লাহিড়ী, অত হতাশ হবেন না। এই বিষয়ে পুলিশের সক্ষমতা সম্বন্ধে আমি আশাবাদী, তাই তাদের উপর ভরসা রাখুন। আর 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 আমি একবার ওই চোরের জায়গা, মানে যেখান থেকে ছবিটা চুরি হয়েছে, সেই জায়গাটা একবার দেখতে চাই। আরে হ্যাঁ হ্যাঁ, আমার আগেই আপনাকে নিয়ে যাওয়া উচিত ছিল মিস্টার মুখার্জি। আসুন আসুন। ভদ্রলোক বাড়ির দোতলায় একটা ছোট্ট ঘরে আমাদের নিয়ে যান। সেখানে ঢুকে দেখি নানান দুষ্প্রাপ্য মূল্যবান জিনিস দিয়ে সাজানো। নীলকমলবাবু সেই দিকে দেখে বলেন, মশাই, এই যে বিশাল ব্যাপার মশাই, কি বলেন? বেনুদা সামান্য হেসে বলে, তা তো বলতেই পারেন। ইন্দ্রনাথবাবু এক জায়গায় দাঁড়িয়ে বললেন, আসলে এগুলো সবই আমার পিতার। বিভিন্ন দেশে ঘুরে উনি সংগ্রহ করেছেন। তারপর বেনুদার দিকে তাকিয়ে বলে, এই যে মিস্টার মুখার্জি, এইখানে ছবিটা টাঙানো থাকতো। আমরা সেদিকে ফিরে দেখি দেওয়ালে যে জায়গায় ছবিটা ছিল সেখানে একটা দাগ পড়ে গেছে। বেনুদা সেদিকে আঙুল দেখিয়ে বলে, এটার কোনো ছবি আপনার কাছে আছে? ভদ্রলোক বলেন, হ্যাঁ আছে বই কি, আমার ফোনেতে ছবি তোলা রেখেছিলাম। বুঝতে তো পারছেন যে মিস্টার, এত দামি জিনিস সবসময় নিয়ে দেখানো সম্ভব হয় না, তাই ছবি তুলে রাখা। যদি কেউ কেনার আগ্রহ প্রকাশ করে তখন ছবিটা দেখাতাম। বেশ, তাহলে আমি একবার ছবিটা দেখতে চাই। ঠিক আছে, আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমি ফোনটা নিয়ে আসছি। এই বলে ভদ্রলোক থেকে বেরিয়ে গেলেন। ভদ্রলোক বেরিয়ে যেতেই নীলকমলবাবু বললেন, মানে মশাই, এত দামি জিনিস সেভাবে এখানে রাখাটা কি খুব একটা বুদ্ধিমানের কাজ? ফেলুদা নকশা করা একটা পানপাত্র হাতে তুলে সেটাকে দেখতে দেখতে বলে, মিস্টার লাহিড়ী যদি আপনাকে ছবিটার দামের উল্লেখ না করতেন তাহলে আপনি ধরতে পারতেন না নীলকমলবাবু। নীলকমলবাবু আবারও কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় ইন্দ্রনাথবাবু ঘরে ঢুকলেন। তারপর বেনুদার হাতে ফোনটা দিয়ে ছবি দেখালেন। আমি আর নীলকমলবাবু উঁকি মেরে দেখি সরস্বতী পদ্মের ওপর বসে আছে এবং দুটি রাজহাঁস তলায়। সত্যি এত সুন্দর ছবিটা যে ভাষায় ব্যক্ত করা কঠিন। নীলকমলবাবু হঠাৎ আমাদের চমকে দিয়ে প্রশ্ন করেন, আচ্ছা বেনুবাবু, এই বিদেশিরা মা সরস্বতীকে চেনেন? দারুণ প্রশ্ন করেছেন নীলকমলবাবু। আমি আশা করছিলাম এটা পারছে অন্তত বলবে, কিন্তু যাক, আসলে এই ছবিতে যেটা যাকে দেখছেন তিনি মা সরস্বতী নন। আমি অবাকে প্রশ্ন করি, সরস্বতী নন? তাহলে? ইনি হলেন বেনজাইটেন, বৌদ্ধ শিক্ষা আর সংস্কৃতির দেবী। এই বলেন কি মশাই, আমি তো জানতামই না। ফোনটা মিস্টার লাহিড়ীর হাতে ফেরত দিয়ে বেনুদা বলে, আসলে মিস্টার লাহিড়ী, আপনি আমাকে আপনার বাবার এই ছবিটা কেনার কথা বলতে আমি একটু খোঁজ লাগাই, আর তার ফলস্বরূপ জানতে পারি বিশিষ্ট চিত্রশিল্পী এল ফ্রাসোর আনুমানিক 1765 খ্রিস্টাব্দে এরকম দুটো ছবি অঙ্কন করেন। একটা খোঁজ পাই আপনার কাছে, আর অন্যটা রোমের মিউজিয়ামে সংরক্ষিত। তবে 4 বছর আগে আগুনে পুড়ে সেটি নষ্ট হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন এখন গোটা পৃথিবীতে ওই একটা মাত্র পাত। তাহলে বুঝতেই পারছেন যে এটি একমাত্র ইউনিক পিস, যার বর্তমান বাজারের আনুমানিক 30 কোটি টাকার ওপর দাম। এই যে হেব্বি ব্যাপার মশাই, বলে ওঠেন নীলকমলবাবু। এবার ইন্দ্রনাথবাবু বেনুদার দুহাত ধরে বলেন, প্লিজ মিস্টার মুখার্জি, ছবিটা উদ্ধার করুন। আমার যতদূর মনে হয় চুরির পেছনে প্যারেলালের হাত থাকলেও থাকতে পারে। কিন্তু সেটা তো আপনার সন্দেহ মাত্র।
সেই জন্যই তা বলছি মিস্টার মুখার্জি যে আপনি পারলে একটু তদন্ত করে দেখুন, আপনার সব ব্যবস্থা আমি করে দেব। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার বাড়ি থেকে কি করে চুরি হলো? এবার জানলার সামনে গিয়ে ইন্দ্রনাথ বাবুকে বললেন, প্যারেলালকে আপনি চেনেন না প্রভাতবাবু? যখন আমি ওকে প্রথম ছবি বেচবো না বলি, তখন ওর চোখের মুখে একটা রিংস্রতা লক্ষ্য করি। আর আপনি যেটা সন্দেহ বলছেন, সেটা সন্দেহ নয় মিস্টার মুখার্জি। এই বলে ইন্দ্রনাথবাবু তার পকেট থেকে একটা চিরকুট বার করে বেনুদের হাতে দেয়। বেনুদা সেটা পড়ে বলে, এটা পুলিশকে দেননি কেন? আরে মশাই, এ কোনো লাভ নেই মশাই। এখন আপনি আরে মশাই, দেশের সম্পদ, চলুন। বলে ওঠেন নীলকমলবাবু। যাব নীলকমলবাবু, যাব। দেশের সম্পদ বিদেশে বেআইনিভাবে পাচার হবে এই বেনু মুখার্জি থাকতে, সেটা মেনে নেওয়া যায় না নীলকমলবাবু। এরপর আমার দিকে ফিরে বেনুদা বলে, ব্যাগ প্যাক কর পাশে, আমরা বেনারসে যাব। ওই মশাই, একটা কথা বলতেই হচ্ছে। কি কথা? এবার নীলকমলবাবু দুহাত দুপাশ ছড়িয়ে মাথাটা সামান্য নাবিয়ে দিয়ে বললেন, মানে শ্রী শ্রী পার্বতী পাতায় হর হর মহাদেব। আচ্ছা মশাই, এরকম বেঁকে গেল কেন বলুন তো? মণিকর্ণিকা ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে বাম পা ওপরে তুলে আর শরীরটা ডান দিকে ঝুলিয়ে রত্নেশ্বর মহাদেব মন্দির দেখতে দেখতে প্রশ্ন করলেন নীলকমলবাবু। বেনুদা ঘাটের সিঁড়ির ওপর দাঁড়িয়ে গঙ্গার দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, এটার উত্তর দু ধরনের হয় নীলকমলবাবু, একটা আধ্যাত্মিক আর একটা বৈজ্ঞানিক। এবার প্রশ্ন হলো আপনি কোনটা নিতে আগ্রহী? মানে মশাই, এই দুটোই বলুন না, তারপর যেটা ভালো লাগবে সেটাই নেবো। ঠিক আছে, তাহলে প্রথমত বৈজ্ঞানিক কথাটাই বলি। এবার বেনুদা নীলকমলবাবুর দিকে এগিয়ে এসে বলে, প্রথমত বৈজ্ঞানিকভাবে যদি বলি তাহলে বলতে হয় নির্মাণ কার্যে গাফিলতি। আর যদি বলেন আধ্যাত্মিক, তাহলে মায়ের ঋণ শোধ করতে এই মন্দির নির্মাণ করেন এক সন্তান, আর তার ফলস্বরূপ দেখতেই পাচ্ছেন। বুঝলাম মশাই, তবে আমার কাছে ওই বৈজ্ঞানিক ব্যাপারটাই কিন্তু সোজা। আমি এটা এক্সপেক্ট করেছিলাম নীলকমলবাবু। তবে না, যাক, চলুন একটা জায়গায় নিয়ে যাই। এই কোথায় মশাই? বেনুদা কোনো কথা না বলে মণিকর্ণিকা ঘাট ধরে মন্দিরের দিকে এগিয়ে যেতে থাকে, আর যাওয়ার আগে আমাকে আঙুল দিয়ে ইশারা করে যায়। ভায়া, এ তোমার দাদার মনে কখন কি চলে, সেটা বোঝাই বড় তাই। আমি সামান্য মুচকে এসে বলি, নীলকমলবাবু, বেনুদার মন সহজে বোঝা গেলে তাহলে দুষ্কৃতিটা ধরা পড়া খুব মুশকিল হতো। তার চেয়ে বরং চলুন বেনুদার পেছন পেছন যাওয়া যাক। মণিকর্ণিকা শ্মশান সংলগ্ন ঘাট ধরে আমরা এগিয়ে চললাম ললিতা ঘাটের দিকে। আর সেখানে গিয়েই নীলকমলবাবু বললেন, আরে পাস, এ তো মানে স্বর্গের সিঁড়ি মশাই। শুধু সিঁড়ি নয় নীলকমলবাবু, ও সিঁড়ি পেরোলে আরও অনেক জিনিস লক্ষ্য করতে পারবেন, যেটা এর আগে দেখেছেন বলে আমার মনে হয় না। আনুমানিক 50টা বেলে পাথরের তৈরি সিঁড়ি পেরিয়ে আমরা যখন কাশী বিশ্বনাথ করিডোরে পৌঁছালাম, সত্যি এত সুন্দরভাবে যে কোনো মন্দিরকে সাজানো যেতে পারে সেটা ভাবনার অতীত। নীলকমলবাবু পকেট থেকে মোবাইল বার করে অজস্র ছবি তুলে ধরলেন। আর সত্যি বলতে কি, রাতের লাইট শোয়ের সৌন্দর্যতা ধরে রাখার মতন। বেনুদা এবার আমাকে প্রশ্ন করে, কেড়ে পাশে একটা জিনিস লক্ষ্য করেছিস? আমি অবাক হয়ে বলি, জিনিস কি বলতে পারবো দা? সত্যি, গোয়েন্দা স্যাটেলাইট হতে গেলে সব দিকে নজর রাখতে হয় ভাই। আগে যখন আমরা এই মন্দিরে আসি তখন চারিদিকে ফুল বেল পাতা আর অনেক আবর্জনা পড়ে থাকতে দেখেছি, কিন্তু এখন লক্ষ্য করেছিস কি, চারিদিকটা কিন্তু একদম ঝকঝকে তকতকে। সত্যি তো, এই ব্যাপারটা আমি তো লক্ষ্য করিনি।
এই জন্যই বেনিদার ওপর শ্রদ্ধায় আমার মাথা নিচু হয়ে যায়। কিন্তু এরপরেই যেটা ঘটে গেল সেটা ভীষণ বিপদ। আমরা তিনজন এক্সিলারেটর দিয়ে যখন মন্দিরের ওপরের দিকে যাচ্ছি তখনই ঘটে গেল একটা ভীষণ ব্যাপার। বেনুদা উঠছে সবার আগে, তারপর নীলকমলবাবু, আর সর্বশেষে আমি। হঠাৎ বেনুদার সামনে থাকা ভদ্রলোক সজোরে ধাক্কা মারে বেনুদাকে, আর সঙ্গে সঙ্গে বেনুদার সাথে আমরা নিচে গড়িয়ে পড়ি সিঁড়ি থেকে। সবার তলায় আমি থাকায় চোটটা একটু বেশি আমারই লাগে, তবে বেনুদার দেওয়া মার্শাল আর্টের ট্রেনিং থাকায় একটু জন্য বেঁচে যাই। নীলকমলবাবু মাটিতে বসে পড়ে হাঁটুতে হাত ঘষতেন, আর বেনুদা তাড়াতাড়ি উঠে গিয়ে আততায়ীকে ধরতে এগিয়ে যায়। আমিও দেরি না করে পাশের সিঁড়ি দিয়ে ওপরে তাড়াতাড়ি উঠে যাই, কিন্তু ব্যাটলা আততায়ী বউ আগেই চম্পট হয়েছে। বেনুদা আমায় বলল, চপাশে নীলকমল বাবুর কি অবস্থা দেখে আসা যাক। আমরা নীলকমলবাবুর কাছে আসতে দেখি ভদ্রলোক তাকে হাত বুলোচ্ছেন। বিনুদা তাকে মাটি থেকে তুলতে ভদ্রলোক বলেন, ও মশাই, কি হলো বলুন তো, এসব তো ঘুরিয়ে যাচ্ছে ব্যাপারটা। কোলানোর মতন কিছু হয়নি নীলকমল বাবু, এটাই তো হবার ছিল। আততাই খবর পেয়ে গেছে যে প্রভাত মুখার্জি বেনারসে এসে গেছে, তাই একটু ছটফট করলো কেবল। মুখে নুনের ছিটে লেগেছে নীলকমল বাবু, নুনের ছিটে। এখন খালি সঠিক চালের দরকার। ইতিমধ্যে বেনুদা এগিয়ে আসতে নীলকমলবাবু বেনুদার জামার সামনের পকেটের দিকে হাত দেখিয়ে বলেন, ওটা কি বেনুবাবু? তাই তো, ওটা কি বেনুদা? আমি জিজ্ঞাসা করি। বেনুদা পকেট থেকে একটা সাদা কাগজ বার করে সেটা পড়ে মুচকে এসে বলে, পার্শ্বে আমরা ঠিক রাস্তাতেই হাঁটছি বুঝলি, এখন খালি কাল সকালের অপেক্ষা। মন্দিরের 1 নম্বর গেট থেকে বেরিয়ে আমরা চলতে থাকি দশাশ্বমেধ ঘাট রোড লক্ষ্য করে। চারিপাশে অজস্র দোকান আর রাস্তায় অজস্র মানুষের আনাগোনা। এতটাই মানুষের ভিড় যে ভালোভাবে হাঁটা পর্যন্ত যাচ্ছে না। নীলকমলবাবু এমতো অবস্থায় বললেন, মশাই, আমার মনে হচ্ছে যে আমি যেন কোনো ছোট ভারতবর্ষে শিখেছি। এটাও কিন্তু একটা দেখার মতন জিনিস নীলকমল বাবু। মানুষ হলো একটা সম্পদ, আর আজ আমাদের নিজের কারণেই সেটা হারাতে বসেছি। আমাকে একটু সময় দিন বেনুবাবু। এই বলে নীলকমলবাবু সামনের মণ্ডল পান মশলার দোকানের দিকে চলে যান। আমরাও তার পিছু নিই। সেখান থেকে একটা পান মশলার কৌটো কিনে ভদ্রলোক বললেন, বেনারসে এসে এই পান মশলা কিনবো না, সেটা কি মেনে নেওয়া যায়? এই বলুন বেনুবাবু। কিন্তু পানটাও তো খেতে হবেই নীলকমল বাবু, বেনারসের পান না খেয়েই চলে যাবেন নাকি? না না, সেটা তো খাবোই, কিন্তু কলকাতায় তো আর পান পাবো না মশাই, তাই আর কি এটার ব্যবস্থা। গতকাল রাতে ঘুমোতে যেতে অনেকটা দেরি হয়ে যায়, তাই ঠিক করা হয় সকাল 10টা নাগাদ বেরিয়ে যাব আমরা, আর রওনা দেব প্যারেলাল বাবুর বাড়ির উদ্দেশ্যে। কিন্তু একটা বৃষ্টি ঘটনায় সব কিছু পণ্ড হয়ে যায়। সকাল 5:30টায় বাথরুমে যাবার জন্য বিছানা ছেড়ে উঠেছি, দেখি বেনুদা ড্রয়িং রুমের চেয়ারে মাথায় হাত দিয়ে বসে আছে। প্রথমটা আমি একটু অবাকই হয়ে যাই, কারণ এর আগে বেনুদাকে আমি কখনো এরকম অবস্থায় দেখিনি। আমি তাড়াতাড়ি ওর কাছে চলে যাই, তারপর জিজ্ঞাসা করি, কি হলো বেনুদা, কোনো সমস্যা? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? বেনুদা তার মাথা থেকে হাতটা সরিয়ে একবার আমাকে দেখে, তারপর ওর জামার পকেট থেকে একটা চিরকুট বার করে আমাকে দেয়। আমি সেটা পড়তে যেন পায়ের তলার মাটিটা আমার থেকে সরে যায়। আমি বেনুদাকে বলি, এবার কি করবে বেনুদা? নীলকমল বাবুকে বাঁচাবে কি করে? বেনুদা এবার চেয়ার ছেড়ে সিধে হয়ে বলে, কিছু একটা গন্ডগোল হবে সেটা আমি জানতাম, তবে নিশানাটা যে নীলকমল বাবু ছিলেন সেটা একবার বুঝলি যে পাশে। তুমি এটা কোথায় পেলে? সদর দরজার তলা দিয়ে গুলি দিয়ে গেছে।
আচ্ছা, ওরা নীলকমলবাবুকে তুলে নিয়ে গেল, অথচ আমরা কিংবা হোটেলে কেউ বুঝতে পারল না। সেটাই তো আশ্চর্য লাগছে রে পার্শ্বে। এখন চিঠি অনুযায়ী প্রয়াগে না গেলেই কিচ্ছু বোঝা যাবে না। আমি এবার অবাক হয়ে বলি, তার মানে আমরা প্রয়াগ যাব নাকি? কিন্তু তার আগে পুলিশকে। একদম নয়, সে ভুল করলে হবে না আমাদের পাশে। মনে রাখতে হবে নীলকমল বাবু কিন্তু ওদের জাম্মায়, তাই একটা ভুল পদক্ষেপ বড় বিপদ থেকে আনতে পারে। এই বলে বেনুদা আবারও মাথার ওপর হাত রেখে চোখ বন্ধ করে। সকাল 1:30টায় হোটেল থেকে বেরিয়ে পিডিআর মলের সামনে থেকে একটা গাড়ি ভাড়া করে আমি আর বেনুদা এলাহাবাদ থরি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে রওনা দিই। পথে যেতে যেতে বেনুদা একটাও কথা বলেনি, আর আমিও বেনুদাকে কোনো প্রশ্ন করতে সাহস পাইনি। এমনিতেই আমাদের দুজনেরই মনের অবস্থা যে খুব একটা ভালো তা কিন্তু নয়। বেনুদার মুখে যতই নীলকমলবাবুর দোষ ত্রুটি ধরুক না কেন, মনে মনে ওনাকে যে বেশ পছন্দ করে এবং যথেষ্ট সম্মানও করেন, সেটা বলে দেওয়া লাগে না। সঙ্গমের সামনে আকবর ফোর্টের পাশে গাড়ি থামতে বেনুদা আর আমি গাড়ি থেকে নেমে এগিয়ে যাই গঙ্গার পাড়ের দিকে, যেটির সামনে গিয়ে বেনুদা গঙ্গার চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। হঠাৎ একটা সুচালু বস্তুর ছোঁয়ায় আমার পিঠে লাগতে আমি চমকে উঠি। আমি বেনুদাকে ডাকতে যাব, এমন সময় দেখি একজন দুর্ধর্ষ আততায়ী বেনুদার পিঠে ছুরি লাগিয়ে সামনে থাকা নৌকাতে উঠতে বলছে, আর তারই সঙ্গে আমার পেছনে থাকা আততায়ীও একই আদেশ দেয় আমাকে। আমি আর বেনুদা এগিয়ে গিয়ে উঠে বসি একটা হাতে টানা নৌকাতে। গঙ্গার ওপর ভাসতে ভাসতে যখন নৌকাটা যমুনা নদীর ওপর পৌঁছায়, তখন দেখি একটা বজ্রার বড় নৌকা দাঁড়িয়ে রয়েছে যমুনা নদীর ওপর। দুটো নদী এত সুন্দর কনফ্লুয়েন্স চোখের সামনে দেখে ভালো তো লাগছে, কিন্তু মনের মধ্যে একটা চাপা উত্তেজনা তাড়া করে বেড়াচ্ছে আমাদের দুজনকে। জানি না নীলকমলবাবু এখন কোথায় আছেন, কী বা করছেন এবং তার অবস্থাই বা কী। এবার আততায়ী দুজনকে আমাদের ধাক্কা দিয়ে তুলে দিল বজ্রার দিকে। সেখানে উঠতে আরও এক নতুন আততায়ী আমাদের নিয়ে যায় নৌকার দোতলায়। সেখানে উঠে দেখি একজন সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক আমাদের দিকে পেছন করে নৌকার ওপর থেকে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিচ্ছেন নদীর ওপর। আর সেই ঝুড়ি ভাজা খাওয়ার জন্য অজস্র ভিনদেশি পাখি জমা হয়েছে। বেনুদা ওপরে উঠতেই ভদ্রলোক বললেন, আসেন আসেন বেনু বাবু, আপনার অপেক্ষাই করছিলাম। কেন এত দেরি করলেন বলেন তো? আমরা দুজন তো একেবারে অবাক। এই ভদ্রলোক বেনুদার ডাকনাম জানল কি করে? বেনুদা নিজের দৃষ্টি প্যারেলাল বাবুর দিকে স্থির রেখে বললেন, নীলকমল বাবু কোথায় মিস্টার সিং? এবার ভদ্রলোক হাসতে হাসতে ফেরেন আমাদের দিকে। ভদ্রলোকের গাল ভর্তি পরিষ্কার করে ছাটা দাড়ি, মাথার চুল ব্যাক ব্রাশ, চুলে সামান্য পাক ধরেছে। আরে দাঁড়ান দাঁড়ান প্রভাস বাবু, আগে একটু আপনার সেবা করি। জানেন তো সনাতনীরা বিশ্বাস করে অতিথি দেবো ভব। জানি পারলেন বাবু, কিন্তু আতিথীয়তাতে ঋংসতা থাকলে সেটা আর অতিথি আনন্দ পায় না, কি বলেন? এরকম একটা বিপদে পড়েও যে কী করে বেনুদা নিজের নার্ভকে স্বাভাবিক রেখেছে, সত্যি এটা শেখার মতন একটা জিনিস। এবার প্যারেলাল বাবু সামান্য মুচকে এসে বলেন, আপনার তারিফ আমি অনেক শুনেছিলাম বেনু বাবু, আর চুকিও দেখলাম। এবার আসেন কুর্সি মে পধারিয়ে। আমরা চেয়ারে বসলে একজন 2 গ্লাস শরবত আমাদের সামনে চেয়ারে দিয়ে যায়। প্যারেলাল বাবু আমাদের সামনে চেয়ারে এসে বসেন, তারপর বলেন, এই জায়গাটা কত সুন্দর দেখেছেন বলেন তো? মানুষের মনটাও এইরকম সুন্দর হলে উতনা ভালো হতো বলেন তো? বেশ তো, নিজেকে দিয়ে পরিবর্তনটা শুরু করুন না।
আসারেন বেনুবাবু। দেখুন প্যারালালজি, আপনার এবং আমার দুজনেরই সময়ের কিন্তু দাম আছে। তাই যদি নীলকমল বাবু কোথায় আছেন জানতে চাইছেন না? একবার নৌকার পিছন দিকটা দেখেন তো, কিছু জিনিস দেখতে পান কি না। বেনুদা অবাক হয়ে বলে, মানে আপনি কি ওনাকে এই পরে চেয়ার থেকে উঠে নৌকার পেছন দিকে তাকিয়ে দেখে বেনুদা। আমি গিয়ে দেখি নীলকমল বাবুকে হাত মুখ বাঁধা অবস্থায় বসিয়ে রাখা হয়েছে নৌকার একেবারে শেষ সীমান্তে, আর একজন গুন্ডা একটা লম্বা লাঠি দিয়ে আস্তে আস্তে ধাক্কা মেরে চলেছেন নীলকমল বাবুকে। বেনুদা গম্ভীর অথচ দৃঢ় কণ্ঠে বলে, আপনি কি মানুষ প্যারালালজি? একটা নিরপরাধ মানুষকে কি করছেন? পারলে আমাকে করে দেখান। প্যারেলাল বাবু হাসতে হাসতে বলেন, আপনাকে করলে মজাটা তো পাওয়া যাবে না প্রপাত বাবু। ওনাকে ছেড়ে দেন বলছি। বেশ, তাহলে আপনাকে কথা দিতে হবে। ও ছবি আপনার পাওয়ার আশা ভুলে যান। তার মানে আমার ভাবনাটা ঠিক ছিল, আপনার কাছে ছবিটা রয়েছে না? যদি বলি হ্যাঁ, আছে বি, আর আমি ওটাকে বেচে দেব বেনুবাবু। আর বেচে দিব কেন, বেচে দিতাম अगर आप लोग नहीं आते। তাই আমাকে কাবু করবার জন্যই एकदम ठीक बात। এরপর আবারও চেয়ার ছেড়ে নৌকার দোতলা থেকে নৌকার পেছনে বাঁধে রাখা নীলকমল বাবুর দিকে তাকিয়ে বলেন, আর যদি ব্যাগরা দেন তাহলে বন্ধুর লাশ সঙ্গে করে নিয়ে যেতে হবে বেনুবাবু। ভাবনাটা আপনার, চিন্তা করেন, সময় দিচ্ছি। বেশি বেগরবাই করবেন না। এ জলের তলায় সরস্বতী নদীর মতন গুলিয়ে দেব। কথাটা মনে রাখবেন বেনুবাবু। বেনুদা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, বেশ, আমি সরে যাব, কিন্তু ঠিক আছে, আমি বি নীলকমল বাবুকে ছেড়ে দেব। এই বলে প্যারেলাল বাবু তার গুন্ডাটিকে আদেশ দেন। তবে সেটা যে আমাদের হিতৌষী নয় সেটা জানা ছিল না। গুন্ডাটা তার হাতে থাকা লাঠি দিয়ে জোরে আঘাত দেন নীলকমল বাবুকে, আর তাতেই নিজের ভারসাম্য বজায় রাখতে না পেরে জলে পড়ে যান নীলকমল বাবু। দুই নদীর সংযোগস্থলে হাবুডুবু খেতে থাকেন। অমনি নিমেষের মধ্যে বেনুদা নৌকার দোতলা থেকে ছাপ দেন নদীর ওপর, আর আমি ছুটে যাই আমাদের নিয়ে আসা নৌকার দিকে লক্ষ্য করে, কিন্তু আমাকেও সজোরে আঘাতে জলে ফেলে দেওয়া হয়। কোনো মতে নিজেকে সামনে দেখি প্যারেলালের নৌকা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর উল্টো দিকে তাকিয়ে দেখি বেনুদা আর নীলকমল বাবুকে ওলা পাজা করে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে প্যারেলালের এক কালভর্তি পৈশাচিক ফাঁসির দিকে। হোটেলে ফিরে আসা থেকে বেনুদা একটাও কথা বলেনি। চেয়ারে হেলান দিয়ে কপালে হাত ভাঁজ করে সেই তখন থেকে বসে আছে। এই অবস্থায় যে কোনো প্রশ্নের উত্তর ওর থেকে পাওয়া যাবে না সেটা আমি জানি, আর এটা নীলকমল বাবুরও জানা আছে। বহুক্ষণ এভাবে অপেক্ষা করে নিজের ধৈর্য ধরে রাখতে না পেরে নীলকমল বাবু বেনুদাকে প্রশ্ন করলেন, আরে মশাই, কিছু তো বলুন। বেনুদা এই কথা শুনে চেয়ারে সিধে হয়ে বসে বলে, কি শুনতে চাইছেন বলুন তো নীলকমল বাবু? একটা চোর চুরি করে আমাকে খোলা চ্যালেঞ্জ দিয়ে চলে গেল, উপরন্তু আপনাকে যেভাবে অপমান করা হলো সেটা মেনে নিতে পারছি না নীলকমল বাবু। নীলকমল বাবু এবার নিজের গলা মোলায়েম করে বললেন, তুই অত ভাববি রে ভাই, আর আমি অত কিছু মনে করিনি। প্রাণে আমরা বেঁচে গেছি এই ঢের। বেনুদা এবার চেয়ার ছেড়ে জানলার সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে বলে, ভাবতে হবে নীলকমল বাবু, প্যারেলাল শুধু আপনাকে আমাকে নয়, গোটা বাঙালি জাতটাকেই অপমান করেছে। আপনি একজন লেখক, আপনি বাংলা সাহিত্য চর্চা করেন, তাই আপনার সম্মানের অনেক দাম আছে। তাই আমি এর প্রতিশোধ না নিয়ে এই বেনারস ছাড়ব না।
এই অসম্মানের আমি যোগ্য জবাব দেব। উনি শুধু ঘুঘু দেখেছেন, তার ফাঁদটা কিন্তু এখনো দেখেননি নীলকমলবাবু। এই বলে আবার চুপ করে যায় বেনুদা। আমি এবার বলি, তাহলে কি করবে ভাবছো তুমি বেনুদা? দেখ পার্শ্বে, এখনো কিছু ঠিক করতে পারিনি। তোরা বরঞ্চ সন্ধ্যেবেলা কাছপিটির করতে ঘুরে আয়, আমার একটু একা থাকা দরকার। অগত্যা আমি নীলকমল বাবুকে প্রস্তুত হতে বলি। এদিকে বেনুদা ঠিক একইভাবে তাকিয়ে থাকে বাইরের দিকে। হোটেল থেকে বেরিয়ে একটা কচুরির দোকানের পাশ দিয়ে আমরা এগোতে থাকি দশাশ্বমেধ ঘাট রোডের দিকে যাওয়ার। রাস্তায় যেতে যেতে নীলকমলবাবু আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা ভাইয়া, এই তোমার দাদা এখন কি করবে বলো তো? আমি বলি, দেখুন নীলকমলবাবু, এটা বোঝা খুব মুশকিল, তবে এটা ভালোই বুঝতে পারছি যে বেনুদা এত সহজে অপমানের বদলা না নিয়ে ছাড়বে না। বেশ, এখন এসব ছাড়ো তো, এখন চলো তো ভাইয়া, বেনারসি কাজ করে একটা পাঞ্জাবি কিনি। মা, কেন? আরে ভাইয়া, বেনারসের একটা স্মৃতি, মেমরি যদি ধরে নিয়ে না যাওয়া যায় তাহলে কি আর পোষায়, কি বলো? গলি দিয়ে যেতে যেতে বাড়ির দেওয়ালে আঁকা মা কালীর ছবি, সাধুসন্তদের ছবির সামনে নিজে দাঁড়িয়ে অসংখ্য ছবি তোলেন। মার্কেট থেকে বেনারসি কাজ করা একটা পাঞ্জাবি কিনে একবার দশাশ্বমেধ ঘাট ঘুরে নীলকমলবাবু আমাকে বললেন, ভাইয়া, এই ফুচকা খাবি নাকি? আমি মৃদু হেসে বলি, ওটা ফুচকা নয় নীলকমলবাবু, ওটা পানিপুরি। সেটা কি ভাইয়া? বেশ, তাহলে সামনে গিয়ে দেখতে হয়, চলে আসুন। নীলকমলবাবু পানিপুরি বিক্রেতার ফুচকার ভেতরে চামচে করে টক চাল ঢালা দেখে বলেন, এটা কি করছে ভাইয়া? এটাই এখানকার পদ্ধতি নীলকমলবাবু, এবার খেয়ে নিন। একটা পানিপুরি মুখে ঢুকিয়ে বললেন, যতই বলো ভাইয়া, ফুচকা বানার এই ফুচকার সময় ঠাট্টা এই টক জলে ডুবিয়ে আমাদের দেওয়ার পর এই ফুচকার স্বাদটাই ভাইয়া পাল্টে যায়। আমি নীলকমলবাবুর এরকম বক্তব্যের কি উত্তর দেবো সেটা বুঝতে না পেরে পানিপুরিতে কনসেন্ট্রেট করলাম। হোটেলে ফিরে আসতে দেখি বেনুদা সেখানে নেই। তার বদলে বেনুদার বিছানার ওপর একখানা চিঠি রাখা আছে। আমি সেটা হাতে নিয়ে তাতে দেখি লেখা, আমার আসতে দেরি হবে রাতে, তোরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়িস, আর পারলে নীলকমলবাবুকে আমাদের রুমে আজকের জন্য রেখে দে। চিঠি পড়া শেষ করতে নীলকমলবাবু বললেন, কি ব্যাপার বলো তো ভাইয়া, খুব কিউরিয়াসাইট লাগছে কি? আমি বললাম, দেখুন নীলকমলবাবু, বেনুদার মাথায় কখন কি চলে সেটা বলা খুব মুশকিল, আর সেটা বোঝার ক্ষমতাও আমার এখনো হয়নি, তাই চুপচাপ শুয়ে পড়াই ভালো। কিন্তু পারছে ভাইয়া, তোমার চিন্তা হচ্ছে না? না নীলকমলবাবু, আসলে আপনি হয়তো ভুলে যাচ্ছেন, বেনুদা একজন জাত গোয়েন্দা। কখন কিভাবে সঠিক চাল দিতে হয় সেটা ও খুব ভালো করে জানে। তবে একটা চিন্তা আমার মাথার ভেতর ঘুরপাক খেতেই থাকছে নীলকমলবাবু। কি ভাইয়া? বেনুদা হঠাৎ কোথায় বেরিয়ে গেল, আর তাছাড়া বেরোবার কারণটা বা কি? নীলকমলবাবু একটা বড় হাই তুলে তার নিজের পাঞ্জাবের ওপর হাত বোলাতে বোলাতে বললেন, অত ভেবে কাম নাই, এখন চলো ঘুমাই, তাজা হবে মোদির দুটি প্রাণ। কি হলো নীলকমলবাবু, বাড়িতে বাগদেবীর আরাধনা করেননি? আপনি না লেখক? নীলকমলবাবু তার হাতে থাকা সিঙ্গারায় একটা কামড় দিয়ে বললেন, মশাই, আমি একা মারো, পুজোর ঝক্কি আমি কি নিতে পারি, তাই আমি মনে মনেই। বাবা, সে তো বিশাল সাধনার ব্যাপার। আরে ওসব সাধনা দেখলেন কি, আসল সাধনা তো মশাই আপনি করে ফেলেছেন, তাই কত জটিল কেসের কত সহজেই সমাধান করে ফেললেন। বেনুদা ও করে হেসে ওঠে। আমি এবার বেনুদাকে জিজ্ঞাসা করি, আচ্ছা বেনুদা,
এবার তো সমস্যার সমাধানটা করো। আমার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে বেনুদা বলে, কিসের সমাধান? আরে বাগদেবীর ছবি উদ্ধার করলে কি করে? আরে হ্যাঁ মশাই, ব্যাপারটা একটু খুলে বলুন না। নাহলে তো নাহলে সেই যে বেনারস থেকে আমাদের নিয়ে চলে এলেন, তারপর থেকে তো কিছুই বললেন না। বেনুদা কিছু একটা ভাবে, তারপরে বলে, বেশ, শুনবেন। তারপর চেয়ার ছেড়ে আমাদের সামনে পায়চারি করতে করতে বলতে শুরু করে, আমরা ইন্দ্রনাথ বাবুর কাছ থেকে একটা সরস্বতী ছবির কথা জানতে পারি। পরে অবশ্য ইন্দ্রনাথ বাবুর ফোনে থাকা ছবি থেকে জানতে পারি ওটা তিব্বতী দেবী বা বৌদ্ধ দেবী বলা চলে বাইজেন্টাইনের ছবি। এবং এটাও জানা যায় যে ছবিটা ইতিমধ্যে চুরি হয়ে গেছে, কিন্তু কেন বা কে চুরি করেছে সেটা জানা যায় না। খালি এটুকু জানা যায় যে ইন্দ্রনাথ বাবু একজন অবাগানী ভদ্রলোক প্যারেলাল সিংকে সন্দেহ করেছেন, কারণ তিনি ওই ছবিটা লাহিড়ী বাড়িতে দেখতে আসেন এবং সেটা বিক্রি করতে ইন্দ্রনাথ বাবুর বারণ করলে প্যারেলাল যে রেগে যান এবং যাবার সময় বলেন যে এই দুষ্প্রাপ্য ছবি উনি ঠিক হাসিল করে নেবেন। তাহলে কি দাঁড়াচ্ছে? আমি এবার বলি, তার মানে প্যারেলাল বাবু ওটা হাসিল করতে ছবিটা চুরি করেন? একদম ঠিক পারছে, কিন্তু মশাই আবার কিসের কিন্তু? আছে নীলকমলবাবু, আছে। এখানে ব্যাপারটা খুব গুরুতর, আর সেই ব্যাপারটাই আমি জানতে পারি বেনারসে পৌঁছে। আমি সেখানে গিয়ে তদন্ত করতে থাকি যে প্যারেলাল বাবুর সম্বন্ধে, আর কলকাতায় আমার বিশিষ্ট বন্ধু কাম ইন্সপেক্টর ভদ্রকে বলে যাই লাহিড়ী বাড়ির ওপর নজর রাখার জন্য। আর সেখানেই জানতে পারি আসল তথ্য। তথ্য বেনুদা? বেনুদা এবার আমার দিকে ফিরে মুচকে এসে বলে, আসলে ছবিটা প্যারেলাল বাবু চুরি করেননি পার্শ্বে। মানে? আমি যেন আকাশ থেকে পড়লাম। নীলকমলবাবু খেতে খেতে পিসুমকে বললেন, এইসব এইসব কি বলছেন মশাই? তাহলে চুরি করলো কি? সেখানেই তো মজা নীলকমলবাবু, আসলে ছবিটা কোনোদিনই চুরি হয়নি। তাহলে মশাই? ওটা ইন্দ্রনাথ বাবু প্যারেলালকে বিক্রি করেছিলেন। কি বলছো বেনুদা, এসব কি? হ্যাঁ পাশে, আসলে ইন্দ্রনাথ বাবু প্যারেলালকে যে টাকা বিক্রি করেন পরে জানতে পারেন তার চেয়ে এটা 4 গুণ দাম বেশি। আর ঠিক তখন প্যারেলালকে ছবি ফেরত দেওয়ার কথা বলতে প্যারেলাল তাকে প্রাণী মারার হুমকি দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। আর তারপরই ঘটে আসল ঘটনা। এই বলে বেনুদার জানলার সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরায়। সারা ঘরে এখন নিশ্চিত্র নিস্তব্ধতা। ইন্দ্রনাথ বাবু প্যারেলালের কাছ থেকে আসার সময় হুমকি দিয়ে আসে যে ছবিটা তিনি জোগাড় করে নেবেন কোনো না কোনো উপায়। আর তারপরেই ইন্দ্রনাথ বাবু চলে আসেন আমার কাছে। আর উনি চেয়েছিলেন তুমি ছবিটা ওনার থেকে জোগাড় করো, তাই তো বেনুদা? ঠিক পারছে। আর তাই তো উনি লোকের কানে কানে রটাতে থাকেন যে আমরা ছবিটা জোগাড় করব। প্যারেলাল খবরটা পেয়ে যায় আর সেইভাবে আমাদের অপজস্ত করতে থাকে। তাহলে মশাই ছবিটার কি হলো? ছবিটা এখন আছে সরকারের হাতে, তারা যত্ন করেই রাখবে। কিন্তু ছবিটা তো মশাই প্যারেলালের কাছে ছিল। বেনুদা এবার নীলকমলবাবু দু কাঁধে হাত রেখে একটু ঝুঁকে পড়ে বলে, আপনাকে কষ্টও দিয়েছে, আবার বাঙালিদের অপমানও করেছে নীলকমলবাবু। তাই আসলটা নিয়ে নকল ছবি ধরিয়ে এসেছি প্যারেলালকে। আমি এবার বলি, তাহলে সেদিন রাতে তুমি ছবি পাল্টাতে গিয়েছিলে নাকি? একদম ঠিক ধরেছিস পার্শ্বে। আমি বেনারসে থাকাকালীন ইন্দ্রনাথ বাবুর সমস্ত প্ল্যানের কথা জানতে পেরে যাই, আর তারপরেই একজন ভালো বেনারসি চিত্রশিল্পীকে দিয়ে ছবিটা আঁকিয়ে নিই। কিন্তু তুমি ছবিটা পেলে কোত্থেকে বেনুদা? আমি বেনারসে যাওয়ার আগেই ইন্দ্রনাথ বাবুকে আমার ফোনে ছবিটা পাঠিয়ে দিতে বলি, কারণ আমার প্রথম থেকেই একটা সন্দেহ কাজ করছিল, বুঝলি। আমি এবার একটু অন্যমনস্ক হয়ে বলি, বুঝলাম তো বেনুদা, কিন্তু তোমার এবারের এই রোমাঞ্চকর ঘটনাটা লিপিবদ্ধ করে কি নাম দিই বলো তো? বেনুদা কিছু বলতে যাচ্ছিল,
এমন সময় নীলকমলবাবু বেণুদাকে থামিয়ে বলেন, এই বেণুবাবু, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে নামটা যদি এবারে আমি দিই। আলবাত, আপনার মতন স্বনামধন্য লেখকের সাহায্যে কাহিনী নামাঙ্কিত হলে আমরা নিজেরাই সৌভাগ্যবান বোধ করব। বেশ, তাহলে ভাইয়া এবারের নামটা হলো। এই বলে নীলকমলবাবু তার ডান হাতটা নিজের বুকের কাছে রেখে মাথাটা মাটির দিকে অল্প ঝুঁকিয়ে বললেন, ভাত দেবে সন্তানে বেরোদা।